ভারতকে রুখে দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দেশটা বাংলা, দেশটা ভারত নয়। আমার ভাষা বাংলা, হিন্দি নয়। ভারতের বিরুদ্ধে কথা বললে ব্যানারে দেখলে পুলিশ বাহিনী ছাপিয়ে পড়ে কেন? কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি। আচ্ছা, আমি শুনেছি আপনি এমপি আনারের সাথে আপনার একটা ভেজাল বেঁধেছিল, আর কি নিয়ে ভেজাল বেঁধেছিল যদি একটু সুন্দরভাবে খুলে বলতেন সত্য কথা। হ্যাঁ, বসাবারে এখন আমি তো অপেক্ষায় রয়েছি আমার টাকা দেবে, আমার টাকা দেবে, বেতন ভাড়া দেবে, এই করে তোমার সাথে। হ্যাঁ, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে বিএনপির জন্য বিশাল একটি সুখবর। সেই সুখবরটি কি? সেই সুখবরটি জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। শুধু তাই নয়, এমপি আনারকে কেন্দ্র করে কিন্তু রিকশা চালক কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। সেই চাঞ্চল্যকর তথ্যগুলো কি আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণ সহকারে দেখতে পারবেন। সেই সাথে আনারকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের একটি বড় নেতা ভালোভাবেই ফেঁসে গিয়েছে, 8 দিনের রিমান্ডে নিয়েছে। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কেন তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হলো, আর কেনই বা আনারকে হত্যা করা হলো। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধাপে ধাপে সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি, সেটার মূল ফোকাস পয়েন্টটাকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে মূল ফোকাস হচ্ছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে আপনি কোনো সংস্কার করতে চান, এর কোনো পরিবর্তন এদেশের কেউ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনোদিন হবে না। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন, যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। কিন্তু আজকে এখান থেকে উঠে নিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যে সামাজিক আন্দোলন দরকার ছিল, প্রতিবাদ দরকার ছিল, সেটা কি হয়েছে? হয়নি। কনভার্ট করা হয়েছে, এই জায়গাটা হিডেন রেখে অন্য আরেকটি জায়গায় ফোকাস করা হয়েছে। একইভাবে আপনি দেখবেন বাংলাদেশে ইসরায়েলি বিমান আসলো, প্রতিবাদ নেই। বাংলাদেশের আজকের প্যালেস্টাইন থেকে প্যালেস্টাইনের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার একদিকে হচ্ছে, কিন্তু অন্যদিকে ইসরায়েল থেকে এদেশের সরকার গোপনে অস্ত্র কিনে নিয়ে এসেছে। প্রতিবাদ বা বাংলাদেশের সেই সামাজিক আন্দোলন আছে? নেই। কারণ এই কাজগুলো করছে সরকারি ছত্রছায়ায়। সরকারি ছত্রছায়ায় এই কাজগুলো করছে। এর বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, স্লোগান তুলবেন, এটাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আপনার উপরে গুলি, অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালানো হয়। কিন্তু যখন আরেকটি আন্দোলন হয়, যেটা এর চেয়ে আরো অনেক ছোট লেভেলের কাজ, সেটাকে ইনফ্লুয়েন্স দিয়ে দেওয়া হয়, পিছন থেকে আরো বাতাস দিয়ে দেওয়া হয় এবং ওই জায়গায় এসে ধর্ম ব্যবসা করে। আমাদের বাংলাদেশে অনেক টক শোতে কিংবা অনেক ইউটিউবের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন জনে করে থাকে। আমি সকলকেই শ্রদ্ধা জানাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে ফোকাস পয়েন্টটা দূরদর্শিতার অভাবের কারণে আমাদের মধ্যেই অনেকে ঢুকে গিয়ে সরকারের বিভিন্ন মদদে হোক, সরকারের বিভিন্ন জায়গায় হোক, যে কোনো জায়গা থেকে তাদের পিছনে ইনভেস্ট করে হোক, ইনফ্লুয়েন্স দিয়ে হোক, কৌশলগতভাবে হোক, অথবা ওই ব্যক্তি বিশেষের ভুলে হোক, তাদেরকে সেট আপটা ভিন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি এখন বাংলাদেশে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার মূল ফোকাসটাকে, আপনি কাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলবেন, আমার ফোকাস একটাই, শেখ হাসিনাকে রিমুভ করা, শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষের ক্ষমতা মানুষের কাছে নিয়ে আসা। তাহলে শেখ হাসিনার কাছ থেকে আপনি নিয়ে আসতে পারলে আপনার রাজনীতি ঠিক থাকবে, সমাজনীতি ঠিক থাকবে, আপনার দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, দুর্নীতি কম হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাবে, বিদেশে দেশে যে কোনো ধরনের দেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে সরকার সবসময় শ্রদ্ধা জানাবে এবং সেই অনুযায়ী এই দেশটা চলবে। কিন্তু আপনি যতই এখন বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে
শত শত ভিডিও ক্রিয়েট করেন, শত শত আলোচনা করেন, শত শত বক্তব্য দেন, এগুলো দিয়ে হয়তো সমাজের চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন, কিন্তু মূল জায়গাটায় আপনি আঘাত করতে পারবেন না। আমার এই জায়গাটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আমার এই যারা 1 ঘন্টার জন্য ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে কিংবা এই ফেসিবাদ আন্দোলনের মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রসরী ভূমিকা পালন করে, আমি তাদের কারো ব্যাপারে কখনো কথা বলতে চাই না, এখনো বলছি না, ভবিষ্যতেও বলতে চাই না। কিন্তু আমি শুধু একটা সেটআপ দিতে চাই। আপনি যতগুলো ভিডিও বানান, এই ভিডিওর মূল টার্গেটকে, আপনি যতগুলো বক্তব্য দেন, এই বক্তব্যের মূল এজেন্ডাটা কার উদ্দেশ্যে আপনি করছেন, আপনার মূল থিম কি, ফোকাস কি, সেটা যাতে আপনি লক্ষ্যচ্যুত না হয়ে যান। কারণ আপনার মতো কোটি কোটি ভিডিও যদি তৈরি করে আমি, আপনি, আমরা সবাই মিলে বক্তব্য দেই এবং লক্ষ্য বস্তুকে টার্গেট ছাড়া বক্তব্য দিতে থাকি, সারা বছর আপনি আমি হয়তো এটা দিয়ে ফ্যান ফলোয়ার্স, মানুষের ভালোবাসা, ব্যক্তিগত জনপ্রিয়তা হতে পারে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। ভারতকে রুখে দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দেশটা বাংলা, দেশটা ভারত নয়। আমার ভাষা বাংলা, হিন্দি নয়। ভারতের বিরুদ্ধে কথা বললে ব্যানারে দেখলে পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে কেন? কার নির্দেশনায়? আমি আমার দলের ব্যানারে এবং জোটের ব্যানারে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে নেমেছি, পুলিশ আমাকে বাধা দেয় নাই। অথচ এখানে 12 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত আছে, সাক্ষী দিতে পারবেন। যেদিন ব্যানারে লেখা ছিল বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, সেই দিন পুলিশ প্রশাসন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ব্যানার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, ফেস্টুন কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনার পতন তখনই হবে যখন আমরা আমাদের বাংলাদেশের প্রধানতম শত্রু ভারতকে রুখে দিতে পারবো, এর আগে সম্ভব নয়। আমি আমার জায়গা থেকে স্পষ্টত বলতে চাই, বন্ধু প্রতিম রাষ্ট্র বলে কোনো কিছু নাই, হতে পারে না। এই পিলখানায় যেভাবে হত্যা করা হয়েছিল, সেদিন থেকে সেনা শূন্য এবং মেধা শূন্য করা হয়েছে দেশকে, সীমান্তকে অরক্ষিত করা হয়েছে, আমার গণতন্ত্রকে হরণ করা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হয়েছে, একটি করদ রাজ্য বানানো হয়েছিল বাংলাদেশকে। এবং ভারত তাদের ইচ্ছা অনুযায়ী লুটপাট করার জন্য, যে লুটপাট তারা 71 থেকে শুরু করেছে, সেই লুটপাট করার জন্য তাদের পছন্দের 5 আটা দিল্লির সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাচ্ছে। অতএব শেখ হাসিনাকে পতনের জন্য সর্বপ্রথম ভারতকে রুখে দিতে হবে। আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে 25 তারিখ প্রেস ক্লাবের গেটের সামনে একটি মানববন্ধন করেছিলাম, শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করার দাবিতে। তখন আমি স্পষ্ট করে আমার বক্তব্যে বলেছিলাম যে পিলখানা ট্র্যাজেডি দিবস নামক কোনো দিবস থাকা উচিত না। বিডিআর বিদ্রোহ বলে ওই দিন কোনো বিদ্রোহ ছিল না। সেদিন স্পষ্টত ভারতের পরিকল্পনায়, শেখ হাসিনার নিয়ন্ত্রণে আমার দেশের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই বাস্তবতাটা আমাদের মেনে নিতে হবে, জানতে হবে, শিক্ষা নিতে হবে এবং শত্রুকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। আমার ভাই ফুয়াদ ভাই যেভাবে বলে গেছেন, আমরা আজকের এই ব্যানারে যেটা দেখছি, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, এই ব্যানার ভরে যাবে যদি এই জাতীয় ইস্যু লিখতে থাকি। আমরা তো ভাতের অধিকারও চাই, আমরা তো বাক স্বাধীনতাও চাই। প্রত্যেকটা চাওয়া পাওয়ার পিছনে যেই প্রয়োজনটা রয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার, এবং সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গেলে, সুষ্ঠু নির্বাচন হতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প আমাদের হাতে নাই। আচ্ছা ভাই, আপনার নামটা জানি কি? আবু বকর মোল্লা। আচ্ছা, আমি শুনেছি আপনি এমপি আনারের সাথে আপনার একটা ভেজাল বেঁধেছিল, আর কি নিয়ে ভেজাল বেঁধেছিল যদি একটু সুন্দরভাবে খুলে বলতেন, সত্য কথা বলুন তো। ভেজাল বাদি যাচ্ছে উনার সুন্দরবন কোরিয়া সার্ভিসে মাছ আসার কথা। জি জি, আমাকে বলছে যে আপনি সুন্দর কোরিয়া সার্ভিসে আমার মাছ আসবে, ওখান থেকে মাছ আইনে আমার বাসায় দেবেন। জি, ঠিক আছে। কি মাছ? সমুদ্রের মাছ? সমুদ্রের মাছ, সমুদ্রে বড় বড় মাছ। ও বড় বড় মাছ, কেউ মানে পাঠাইছে এরকম কিছু? ওনার জন্য কে পাঠাইছে এটা বলতে পারবো না, কিন্তু কোরিয়া সার্ভিস ওনার জন্য পাঠাইছে। তারপরে সেই মাছ আমি নিয়ে আসছি। জি, আইলে ওনার বাড়ি যারা কাজের লোক আছে তারাও আমার ব্যানার থেকে নামাই নিয়েছে। আপনি কি ওনার বাড়ি পর্যন্ত ভ্যান নিয়ে মাছ নিয়ে আসলেন? হ্যাঁ, মানে কত সময় লাগলো? ওই জায়গা যাই আমার ঘন্টা 2 দেরি হয়েছে। ঘন্টা 2 দেরি হয়েছে, মানে অপেক্ষা করতে হয়েছে? হ্যাঁ, অপেক্ষা করতে হয়েছে। তারপরে আছে আমার ব্যানে মাছ উঠে দিয়েছে, আসতে আরো 1 ঘন্টা সময় লাগিছে। জি জি জি, 1 ঘন্টা। আসার পরে ওনার বাসায় আইছি, দারোয়ান গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে ভিতরে ঢুকেছি। ঢোকার পরে ওনার বাড়িতে কাজের লোক যে লোকই হোক, জি জি, মাছটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে আরো 1-1.5 ঘন্টা ব্যানে পরে বসা। 1-1.5 ঘন্টা ব্যানে পরে বসা। বসা পরে এখন আমি তো অপেক্ষা করছি আমার টাকা দেবে, ব্যান ভাড়া দিতে, আমার ভাড়ার ব্যান আমার টাকা দেবে, ব্যান ভাড়া দেবে, এই করে তোমার খাতি আই। এটা আছে ডেলি রুজি রোজগারের ব্যবস্থা, আল্লাহ পাক করে। এখন উনি 2-3 ঘন্টা আমার নিয়ে সময় ব্যয় করে লাস্টে মাল নিয়ে আইছে, মাছ উঠাই নিয়েছে, অথচ আমার টাকা দিলে আমি বসেই আছি, বসে রয়েছে। কেউ খোঁজ খবরই নাই যে ব্যানে মাল নিয়ে আইছে, মাছটা আমি উঠাই নিলাম, কিন্তু টাকা যে দেবো এরকম কেউ খোঁজ খবর নিয়ে বাসা থেকে নাই। তারপরে আমি 2-3 ঘন্টা অপেক্ষা করার পরে আমি নিজেই ওনার বাসায় দোতলা গেছি। দোতলা যাইয়ে ওনার দরজায় লক করছি। লক করার পরে ওনার ওয়াইফ বের হয়েছে। ওয়াইফ বের হয়েছে বলতে, কি চান আপনি?
কাকে চান? আমি বলছি এরকম স্যারের মাছ নিয়ে আসি সুন্দরবন কোরিয়া সার্ভিস থেকে। তা আসার পরে ভিতরে আসার পরে মাছ আপনার লোকে উঠে নিয়েছে, আমার ব্যানে পত্র নিয়ে আসে। এখন ভাড়ার অপেক্ষার জন্য আমি 3 ঘন্টা ব্যানে পরে বসা। তা কোনো ভাড়া তো আমি এখন পাই নাই, যেহেতু আমি যদি একটা ভাড়া নিয়ে 3-4 ঘন্টা ব্যানে পরে বসে থাকি তাহলে আমার তো সময় চলে যাবে আর আমার ইনকাম করতে হবে। তা এরপরে আমি না সহ্য করতে পারি এবং না অপেক্ষা করার পরে বহুত অপেক্ষা করার পরে তারপরে আমি বাধ্য হয়েছি উপরে আসতে এবং লক করতে আমার টাকার দর। তখন ম্যাডাম বারো আসছে, এসে বলছে আপনি কি চান, কাকে চান? বলছে ম্যাডাম এই ব্যাপার। তখন ম্যাডাম বলছে যে উনি তো খাচ্ছে, তা আমি বলছি তখন আমি আর একটু অপেক্ষা করি, যখন খাচ্ছে খাওয়া হোক তারপরে উনি আসবেন। খাওয়ার পরে উনি আসছে, উনি আমার মানে খারাপ ভাষা দিয়ে গালি গালাস এবং খুব দুর্ব্যবহার করেছে। করার পরে আমার এমনি তো সারাদিন না খাওয়া, আর তখন ওনার ব্যবহার শুনে আমার চোখ অলরেডি পানি চলে আসে যে আমার সাথে কি ব্যবহারটা করলো, আমি তো তার উপকার করিস না। আপনাকে বলে থাবা মারিছিল, হ্যাঁ সে তো পরে বলবো। তখন ওই আমি দাঁড়াই রয়েছি, তা উনি আমাকে 2-3টা থাবা মেরে গাড় ডাকাত দিয়ে বের করে দিল। কি বলে যে টাকা হবে না, মানে আপনার পরে খেপে গেছে, মানে আপনি বারবার উত্তেজনা হয়ে গেছে, উত্তেজনা হয়ে আপনাকে সম্মানীয় ব্যক্তি তার জন্য আমার উনি বের হয়ে যায়, 2টো থাবা দিয়ে গাড় ডাকাত দিয়ে বের করে দিতে। তারপরে আমি চলে গেছি, টাকার পান টাকার পাই নাই। এই নিয়ে কোনো চরিত্র তাই না? আপনি আসলে আপনার শুনতে পারলেন আসলে ইনি একটা অসহায় ভাড়ার ভ্যান চালান, কিন্তু আসলে ইনাকে আসলে আমাদের এমপি আনার সাহেব ওনার যে ভ্যান ভাড়া টাকাটা উনি চার কারণে উত্তেজনা হয়ে ওনাকে আরো মারধর করে তাড়িয়ে দিয়েছিল। উনি আজকে ওনাকে আমি আসলে খুঁজে পেয়ে ওনার বক্তব্য আপনাদের মাঝে তুলে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদের পরই তার সম্পৃক্ততার বিষয়ে জানা যাবে। এদিকে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকেও জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। মহিমিজানের রিপোর্ট। দুদিন আগে আটকের পর সাইদুল করিম মিন্টুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ডিবি তদন্ত দল। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে গ্রেফতার হওয়া কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবার কথা জানিয়েছে ডিবি প্রধান। তার তথ্যের ভিত্তিতেই সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবুর দেওয়া তথ্যের সাথে মিন্টুর তথ্যের মিল আছে কিনা সেটি জানতেই মিন্টুর রিমান্ড চাওয়া হয়েছে। তাকে যে আমরা রিমান্ডে আনার অর্থটাই হচ্ছে, আপনারা যে বললেন কেন রিমান্ডে আনছেন, আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে আখতারুজ্জামান শাহিনের পক্ষে শিমুল ভুইয়া মূল খিলার, আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু, এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব। ডিবি প্রধান জানান, আনার হত্যাকাণ্ডের আগে কারা এই ঘটনার পরিকল্পনার বিষয়টি জানতো সেটি বের করাকে গুরুত্বপূর্ণ মনে করছে তদন্তকারী কর্মকর্তারা। বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি, বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা যে মূল যে কিলার ঘাতক তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে, তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর্যায়ে আমি তাকে মৃত ব্যক্তির ছবি দিয়েছি। এই হত্যাকাণ্ডের মূল মামলাটি কলকাতায় হলেও জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেদিকেও দৃষ্টি রাখছে গোয়েন্দা পুলিশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা ভারতবর্ষ জুড়ে এখন রাহুল গান্ধীর যে প্রশংসা, সেই প্রশংসার বন্যা বয়ে চলছে। শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তানেও এখন রাহুল গান্ধী সমানভাবে জনপ্রিয়। এবং বাংলাদেশের যারা তরুণ রাজনীতিবিদ রয়েছেন তারা এখন জনাব রাহুল গান্ধীকে একজন নিজেদের আদর্শ নেতা, অভিভাবক এবং একটা মনুমেন্ট, রাজনীতি এবং সফলতার একটি মনুমেন্ট হিসেবে তাকে মনে করছে। ভারত যেহেতু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তো সেই দেশে যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা ফ্যাসিজম শুরু হয়ে যাচ্ছিল এবং নরেন্দ্র মোদীকে বলা হতো দ্বিতীয় হিটলার, এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা আসার জন্য, এইগুলোর সঙ্গে ধর্ম, উগ্রবাদ, এগুলোর সঙ্গে যাকে বলে ডেসপারেট ডিপ্লোম্যাসি, মালদ্বীপে তিনি যে কাজগুলো করেছেন, বাংলাদেশে তিনি যে কাজগুলো করেছেন, শ্রীলঙ্কাতে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এই সবই প্রচুর ডেসপারেট ডিসিশন। তিনি যেভাবে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে একেবারে যুদ্ধাবস্থা তৈরি করে ফেলেছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটা যুদ্ধ তিনি করে ফেলেছেন, এটিকে বলা হয় ডেসপারেট ডিপ্লোম্যাসি। তো এই যে ডেসপারেট ডিপ্লোম্যাসি, এগুলো সাধারণত আপনি যদি হিটলারের ইতিহাস দেখেন কিংবা মুসলিনের ইতিহাস দেখেন, তাদের যে শুরুটা, এই দুজনের শুরুটা নরেন্দ্র মোদীর চেয়ে চমৎকারভাবে হয়েছিল। নরেন্দ্র মোদী যেভাবে ভারতীয় রাজনীতিতে ম্যাজিক্যাল ম্যান হিসেবে এসেছিলেন, তার ড্রেস কোড, তার বক্তব্য মানুষ শোনার জন্য পাগল হয়ে যেত, তেমনি আপনি এখন গিয়ে দেখেন মুসলিনি, ইতালিতে যে মুসলিনি, তার যে বক্তব্য দেওয়ার ক্ষমতা, তার যে সংগ্রাম, এবং তিনি হি ওয়াজ এ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে তিনি কলাম লিখে একজন লেখক হিসেবে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেখান থেকে তিনি একটা মিলিটারি কমান্ডার হিসেবে যেভাবে একটা সরকারের পতন ঘটিয়ে
ক্ষমতা এসেছিলেন মানে জনগণের নয়নমণি হিসাবে, যেটিকে ফ্যাসিবাদের জনক বলা হয় মুসলিনিকে। সেই মানুষ সেই যে তার যে ফ্যাসিবাদ কায়েম যে সময়টিতে করেছিলেন, যদি 2024 সনের মে মাস, এই দুটো মাসের যে নরেন্দ্র মোদীর অবস্থা, বা পুরো 2024 সন জানুয়ারি থেকে নরেন্দ্র মোদীর যে অবস্থা, ঠিক ওইরকম ফ্যাসিবাদের জনক হওয়ার আগের 3-4টি মাস এরকম মুসলিমের জীবনে এরকম অবস্থা ছিল। বা হিটলারের যে ফ্যাসিবাদ বা নাৎসিবাদ, হিটলারের নাৎসিবাদ, এই নাৎসিবাদের জনক হিসেবে তিনি যখন একেবারে দানব হয়ে গেলেন, সেই দানবের আগে তার যে 6টি মাস, সেই 6টি মাসের সঙ্গে আপনি যদি নরেন্দ্র মোদীর এই নির্বাচনের আগের 6টি মাস চিন্তা করেন, তাহলে দেখবেন যে মোটামুটি এক হয়ে গেছে। তো ভারতীয় গণতন্ত্রের যেটি সফলতা, সেটি হলো এই ফ্যাসিবাদকে এবং এই নাৎসিবাদকে আধুনিক গণতন্ত্র রাহুল গান্ধীর নেতৃত্বে এটিকে রুখে দিতে পেরেছে, যেটি জার্মান জাতি পারেনি। তারা প্রতারিত হয়েছে। এখন যেমন নরেন্দ্র মোদী গোমূত্র, গো বৎস, গো পূজা এগুলো নিয়ে ভারতবাসীকে একটা উন্মাদনা তৈরি করেছিল, ঠিক তদ্রূপ ইহুদিবাদের বিরুদ্ধে কথা বলে যে উন্মাদনা তৈরি করেছিল হিটলার, কিংবা ক্যাপিটালিজমের মানে এবং প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, ইতালির যে গঞ্জনা, সেইগুলোর সাথে সাথে প্রাচীন রোম সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, জুলিয়াস সিজারের সেই সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য মুসলিনি পুরো ইতালীয় জাতিকে যেভাবে উত্তেজিত করতে পেরেছিলেন, ভারতবাসী সেভাবে উত্তেজিত না হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে গণতান্ত্রিক ধারায় গেছে। এজন্য অনাগত দিনে এবং বর্তমানে রাহুল গান্ধীর যে গণতান্ত্রিক ভাবমূর্তি, এটি ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী এবং তার যে নানা পণ্ডিত জওহরলাল নেহরু, এদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার জায়গাটাতে সবচেয়ে সুন্দর সুপুরুষ রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করলেন। তো এই প্রতিষ্ঠা করার আগে তাকে এই নরেন্দ্র মোদীর যে বিগত দিনের যে দুটো সরকারের শাসনামল 10 বছর, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান থেকে শুরু করে এহেন কুকর্ম নেই যেটা নরেন্দ্র মোদী এবং বিজেপির লোকজন করেনি। নোংরামি যাকে বলে, তার নির্বাচনী এলাকায় নোংরামি করা হয়েছে, তাকে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে, তার সংসদ সদস্য পদ খেয়ে দেওয়া হয়েছে, তাকে পাপ্পু হিসেবে ডাকা হয়েছে, শাহজাদা বলে তাকে ঠাট্টা এবং মস্করা করা হয়েছে, নানা রকম কথাবার্তা, এবং সবকিছুকে ছাপিয়ে উঠে তিনি একবার মনের দুঃখে সে বড় বড় চুল রেখে ফেললেন, দাড়ি রেখে ফেললেন, এবং সেখান থেকে বের হয়ে তিনি আমেরিকাতে গেলেন, ইউরোপে গেলেন, সেখানে সভা-সমিতি সেমিনার করে এবং সেই সমস্ত জায়গাতে বিজেপির যারা গুন্ডা পান্ডা তারা আক্রমণ করে সরাসরি তাকে লাঞ্ছিত অপমান করার চেষ্টা করা হয়েছে আমেরিকাতে এবং ইউরোপে। এই সব কিছু পায়ে মারিয়ে আজকে তিনি বিজয়ী। এখন বাংলাদেশে যারা লোকজন আছে তারা সবাই বলার চেষ্টা করেছেন যে রাহুল গান্ধী যদি এটা পারে, তাহলে বিএনপি তারেক রহমান সাহেব কেন পারছেন না, বা তিনি কি রাহুল গান্ধীর মতো পারবেন? যদি পারেন তাহলে করছেন না কেন? এখানে আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন। ভারত তার দীর্ঘদিনের যে যাত্রা, গণতান্ত্রিক যাত্রা, সেখানে তার অনেকগুলো প্রতিষ্ঠানকে সে হিমালয়ের মতো দাঁড়া করে ফেলেছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সিভিল সার্ভিস, সাংবাদিক মহল, বুদ্ধিজীবী এবং গণতন্ত্রকামী মানুষ। ফলে এই 10টি বছরের মধ্যে গত 3-4 বছর মোদীর বাড়াবাড়িটা খুব এক্সট্রিম পর্যায়ে ছিল। এর আগ পর্যন্ত কিন্তু মোদী খুবই জনপ্রিয় ছিলেন এবং তারা কিন্তু কংগ্রেসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, এটা মানুষ এনজয় করেছে, কিন্তু পরবর্তীতে গত 3 বছর যাবত এই তুচ্ছ-তাচ্ছিল্যকে জনগণ অপমান হিসেবে নিয়েছে। একইভাবে দেখেন বাংলাদেশে কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে দীর্ঘদিন যাবত তাকে রাজপুত্র, কেউ বলছে রাজপুত্র, কেউ যুবরাজ বলার চেষ্টা করছেন, দুর্নীতিবাজ বলার চেষ্টা করছেন, হাওয়া ভবন, টাওয়া ভবন, গামী মাম, যা মুখে আসে তাই, ব্যক্তিগত নৈতিক চরিত্র থেকে শুরু করে সব কিছু। তো একটা সময় এই কথাগুলো মানুষ শুনতো, কিন্তু এখন এই কথাগুলো মানুষ শুনছে না, উল্টো বুমেরাং হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন বেনজিরের বা একজন আজিরের যে কর্মের ফিরিস্তি, তাতে মনে হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1000 যদি 1000 নয় 1 লাখ হাওয়া ভবন তৈরি করা হয়, সে তার এবং সেই হাওয়া ভবনের দুর্নীতি যদি একত্র করা হয়, তবুও এই যে হিমালয়ের মতো দুর্নীতি এখন চলছে এর সমপর্যায়ে আসবে না। তো পাবলিক এখন এই কথাগুলো খাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স ছিল। বাংলাদেশে ভারতের মধ্যে একটা প্রতিষ্ঠান নেই যেটি স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনি বলেন বাংলাদেশের কোন বিভাগটি, কোন কর্মকর্তাটি, কোন সাংবিধানিক পদটি প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে পারেন, প্রধানমন্ত্রীকে আদালতে ডাকতে পারেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠান বর্জন করতে পারেন, প্রধানমন্ত্রী কোনো ফাইলকে ফিরিয়ে দেওয়ার পারেন? এই কথা পারা তো দূরের কথা, কারো কাছে গিয়ে যদি কোনো কর্মকর্তার কানে কানে গিয়ে বলেন, ওর সঙ্গে সঙ্গে হার্টফেল করে মারা যাবে যে আল্লাহ তুমি যেমন কানে কানে কথা বলেছো, এই কথা যদি কেউ শুনে যায়, যদি শয়তানও শুনে যায় এবং সে যদি গিয়া এগুলো ফাঁস করে দেয় বিভিন্ন জায়গাতে, তাহলে আমার কি হবে? এই দুঃখে সে মারা যাবে। ফলে কি হচ্ছে, এই সমাজটি গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ না। এখানে আমরা অনেকে বেঁচে আছি, কথা বলছি,
ভাগ্য আমাদের সুপ্রসন্ন, আমরা কারো আক্রমণের শিকার হচ্ছি না। কিন্তু যদি কেউ একবার আক্রমণের শিকার হয়ে যায় তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কেউ এগিয়ে আসছে না। এসে প্যারালাইজড। এখানে অনেক গত কয়েক বছরে অনেক রথী মহারথী ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। কোথায় ডক্টর কামাল হোসেন, নামগন্ধ আছে? কোথায় মওদুদ আহমেদ? এরকম অনেক প্রতিভাবান মানুষ, যোগ্যতম মানুষ। কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস? এরকম পাহাড়ের মতো অসংখ্য মানুষ যখন বিপদে পড়েছে, অস্তিত্বের যাকে বলে সংকটে পড়েছে, হাউ মাউ করে কেঁদেছে। এম কে আনোয়ারের মতো মানুষ। একটি প্রতিষ্ঠান, একটি মানুষ এই তাদের পক্ষে দাঁড়ানোর মতো দুঃসাহস দেখায়নি এই সমাজে, যেটা ভারতে আছে। দেখেন, ভারত নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে নির্বাচন করার জন্য ছেড়ে দেওয়া হলো। ইভেন পাকিস্তানে আপনি চিন্তা করেন যে সে মানে বসে, একজন প্রধানমন্ত্রী সেখানে বসে সে টুইট চালাতে পারছে, সাক্ষাৎকার দিতে পারছে, এআই এর মাধ্যমে বক্তব্য দিতে পারছে, বিদেশে সাক্ষাৎকার দিতে পারছে। কেন ইমাজিন? তো সেই তুলনায় বাংলাদেশে আপনি এটা কল্পনা করতে পারেন? কেউ কল্পনা করা যায় না। তো সেখানে তারেক রহমান সাহেবকে লন্ডনে থাকতে হচ্ছে, তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এটা হলো ফার্স্ট ব্যারিকেড। সেকেন্ড থিং হলো যে তার সঙ্গে যাদের কাজ তিনি করবেন, এই কাজটা করার জন্য আসলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে চলতে হয়, মিনিমাম 10 বছর। এছাড়া বন্ধুত্ব হয় না। এই যে যেমন তিনি আসলেই ঠিক যুবরাজের মতোই ছিলেন জনাব রাহুল গান্ধী, কিন্তু তিনি যখন মাঠে নেমেছেন, হাতে হাত মিলিয়েছেন, কর্মীদের সঙ্গে তার যখন বন্ধুত্ব হয়েছে, কর্মীরা তাকে চিনতে পেরেছে, তার ভিতরে মহত্বকে খুঁজে পেয়েছে, তিনিও কর্মীদেরকে চিনতে পেরেছেন। কিন্তু তারেক রহমান সাহেব যে এই 10টি বছর বা 5টি বছর তিনি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরতে পারতেন, দেখতে পারতেন, তাকেও মানুষজন চিনত, আর নেতাকর্মীরা তাকে চিনত। এবং এখানে যে বন্ডেজটা হতো, এবং সেই বন্ডেজের পরে যদি ভারতের মধ্যে এরকম একটা নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে তারেক রহমানের অবস্থা কি হতো, বিএনপির অবস্থা কি হতো? আরে বাবা, ওইগুলো বাদ দেন, যদি খালি একটা তারেক রহমান সেখানেই থাকুক এবং তিনি যদি ডিক্লেয়ারও দেন যে আমি প্রধানমন্ত্রী হব না, আমার পক্ষে প্রধানমন্ত্রী হবেন মিস্টার এক্স, এই কথা বলে যে অমুক অমুক লোক, আপনারা আওয়ামী লীগ যারা যারা পছন্দ করেন তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, বিএনপির একেবারে তৃণমূল পর্যায়ের নেতারা ক্যাবিনেট গঠন করবে, এরকম ডিক্লেয়ারও যদি দেওয়া হয়, একটা নিরপেক্ষ ভোট হয়, তাহলে বিএনপি কয়টা সিট পাবে? আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো। আর আওয়ামী লীগ কয়টা সিট পাবে? তো কাজেই ভারতের যে এই যে রাহুল গান্ধীর উত্থান, সেখানে গণতান্ত্রিক বিজয় এবং সেখানে যে রাজনীতি, তার সঙ্গে আসলে বাংলাদেশের তুলনা করা চলবে না। বাংলাদেশের যে অবস্থা চলছে, এখানে জনাব তারেক রহমান যে রাজনীতি করছেন, তার সঙ্গে পাল্লা দিয়ে তার যে প্রতিপক্ষ যা করছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে আগাতে হচ্ছে। এটার সঙ্গে আমেরিকার তুলনা হবে না, ইংল্যান্ডের তুলনা হবে না, শশী থারুরের তুলনা হবে না ভারতের, এবং ঋষি সোনাকের তুলনা হবে না। বাংলাদেশে তারেক রহমান একজনই, এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা তিনিও একজনই, বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনিও একজন। তো এই দুজনের মধ্যে যে রাজনৈতিক যে বাহাত চলছে, প্রতিযোগিতা চলছে, এবং এটিও একটা সময় দেখবেন যে হঠাৎ করে নিষ্পত্তি হয়ে গেছে, চমৎকারভাবে নিষ্পত্তি হয়ে গেছে। এবং এত চমৎকারভাবে নিষ্পত্তি হবে, তখন দেখবেন যে এই যে রাহুল গান্ধীকে নিয়ে এখন যে উন্মাদনা, ঠিক এরকম একটা উন্মাদনা অনাগত দিনে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বাংলাদেশে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।